করো, সরাও সরাও। কি দেখেন, তার অবস্থা দেখলে মাথা ঘুরবে। সে পিছিয়ে থেকে এই যে দেখেন কি করে, একটু দেখেন। সে বসে বসে গবেষণা করতে আছে, নিচে কি হইতে আছে, পাতা লড়তে আছে, এইসব গবেষণা সে করে। এই দেখেন, এই দেখেন, এখন আবার বইয়ে বইয়ে দেখতো। মিউ 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 মিউ। আহ 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 আহ। আসো 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 আসো, তাড়াতাড়ি আসো আসো। আয় 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 আয়। ওয়াও, আসো আসো। আয় আয়। আমি আমার বড় ছেলেকে স্কুলে বিদায় দিয়ে তো কাজ করবো, এখন এগুলো ধুয়ে নিব। কারণ আমার ছেলেরা যখন বের হয় ঠিক তখনই আমার ঘরে কাজগুলো আসলে করতে হয়। অনেক বেশি কাজ হয়ে যায়, তখন অনেক বেশি আমাকে কাজ করতে হয়। তো যতটুকু পারি আগে গুছোই নিই, তারপর আগে আগে বাকিটুকু গুছ করি, বিছনাগুলো গুছ করে নিই আগে আগে। তো আসলে এখন স্কুলে যাইতে দিতেও ভয় লাগে বাচ্চাদের। আসলে এই যে মৃত্যু, এগুলো দেখা যায় না, সহ্য করা যায় না। আসলে কীভাবে সহ্য করে আমি, মানে আমি তো সহ্য করতে পারি না, এর মায়েরা জানি কতটা কষ্টে আছে। আল্লাহ সবার মনরে শান্ত করে দেও আল্লাহ। একটা ফ্যামিলির আজকে দেখলাম খবরে, একটা ফ্যামিলির মানে একটা বংশের 3টে ছেলে বাচ্চাই নাই, মানে 3 ভাইয়ের 3টে ছেলেই মারা গেছে। মানে কষ্টে একই জায়গায় 3জন শুয়ে রয়েছে। সেই খেলার সাথী থেকে শুরু করে ছোটবেলা থেকে, বয়স হয়তো বা বেশি ডিফারেন্স না। এই এই ঘরটা কিভাবে চলবে আল্লাহ, মানে এগুলো দেখা যায় না আল্লাহ তাআলা, এগুলো সহ্য করা যায় না। মনে করেন এগুলো সহ্য করার মতও না। তারপর এই যে মনে করেন দেখবে কিভাবে সহ্য করবেন। এই যে ছেলেরে 3বার সূরায়ে ইখলাস, সূরায়ে ফালাক, সূরায়ে নাস পড়ে বিদায় দিই। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ যেন দেখে রাখেন এদের। যখন একটা ছেলে 2 হাত ছড়াইয়া হাসছিল, আগুনে পুড়ে বের হয়েছিল, যার কাপড় চোপড় কিছু ছিল না, সবাই অবগত। এটা মনে হয় সবাই দেখছেন এই ভিডিওটা। মনে করেন আমার মনে হয় কি আমার ছোট ছেলেটা ঠিক এই একই বয়সের হবে। মনে করেন এটা ঠিকই একই বয়সের হবে। তো আমি মনে করেন আমার বাচ্চা, আমার মনে হয় কি আমার ছোট বাচ্চাটা পুড়ে বের হয়েছে, হাঁটতেছে, আমি সহ্য করতে পারতেছিলাম না। আমার হাজবেন্ড না আমি, দুজনের কেউ সহ্য করতে পারতেছিলাম না। আমার হাজবেন্ড তো দেখতেই পারে না, আমি তো দেখি তাকাই তাকাই বাচ্চাগুলো কিভাবে বের হয়েছে, আমি দেখি তাকাই তাকাই, মানে সহ্য করার মতো না। এগুলো সহ্য করা যায় আল্লাহ গো। তারপরও মনে করেন জানি না লাশ নিয়ে কি শুরু করছে কেউ একুরেট কথা, কেন আমি বুঝি না। এটা তো মনে করেন একটা দুর্ঘটনা, হয়তো বা তাদের জেল ফাঁস কিছুই হবে না। কারণ যে যে দুর্ঘটনাটা ঘটছে, দায় ঠিক আছে, কয় দায়বার, কিন্তু আপনারা যদি আরও সহমর্মীভাবে এগিয়ে আসতেন, বলতেন হ্যাঁ যে এটা আসলেই উচিত হয়নি। মানে আমি মনে করি কি আপনি একটু ছোট হয়ে সবার মন জয় করতে পারবেন, কিন্তু আপনি মানে জোর খাটিয়ে ঘৃণের বস্তুই হবেন প্রত্যেকটা মানুষের। সেটা আমি কি মনে করেন বাহির জগৎ কি, এই লাশ, এই ছোট ছোট কোমলমতি শিশুদের লাশ নিয়ে আমি মনে করি
কোনো রাজনীতি না করাটাই বেটার। এই লাশগুলো যদি পুরো একটা অংশ ডিএনএ টেস্ট করে সবার কাছে পৌঁছেই দিতেন, সবাই তো সেই লাশটা নিয়ে দাপন করে তার বাচ্চার চিহ্ন নিয়ে সে স্কুলে কখনো ফিরে হয়তো আসতো না, সেই কবরের কাছেই যাইতো। এই স্কুলটা হয়তো বা প্রথম প্রথম আসতো, কিন্তু সে তো কবরের কাছেই তা সে যাইতো, মনে করেন কবরটাকে ছুঁইতো, কবরটাকে জিয়ারত করতো। বাপ মার আত্মা থাকতো যে না আমার বাচ্চাটা, মানে সান্ত্বনা থাকতো যে বাচ্চাটা আমার মনে করেন আছে, এই সান্ত্বনাটা তো থাকতো। তাহলে এটা কেন হলো আমি বুঝি না, কেন কেন অনেক আপনি হিসেব করেন একটা ক্লাসে যদি মনে করেন, আমি মনে করি যে 30 জন করে বাচ্চা থাকে, কতগুলো ক্লাস ছিল? আপনি কীভাবে লাশের হিসাব করেন যে 30 জন? আমি বুঝি না। এটা তো সাধারণ কমন সেন্স। আমি স্কুলে যাওয়া আসা খুব কম করি, কারণ মেরুদণ্ড ব্যথা, আমার ছেলে একা যায়, ছোটো ছেলেটারা শুধু আমি দিয়ে আসি। কিন্তু আমার যে কমন সেন্স মানুষের যে হিসাব, সেখান থেকে তো আসে না। তাহলে আমি মনে করি তাহলে আগের সরকারও যেভাবে বুঝ দিত, এখনকার সরকারও কি সেভাবে বুঝ দেবে? এইটা কি কাম্য? এটা কি কারো কাম্য? তাহলে আগের সরকার তো তাহলে ভাষ্যমতো তো ওই সরকারও তো কোনো দোষ করে নাই বলেন। তাহলে ওই সরকারেরও কোনো দোষ নেই। এই সরকার যেমন এই তো দেখলাম বাচ্চারা ইসে গেল, তাও আমি এগুলো বলতেও চাই না, রাজনীতির মধ্যে ঢুকতেও চাই না, কিন্তু আপনাদের কাছে, সরকারি লোকদের কাছে আমার জোর রিকোয়েস্ট, আপনারা এই বাচ্চাগুলোরে তার মায়ের বুকে ফিরিয়ে দেন। আপনাদের কাছে রিকোয়েস্ট। আমরা তো আপনাদের নিয়ে স্বপ্ন দেখি নতুন রাষ্ট্র করার, যে আপনারা নতুন রাষ্ট্র করবেন, সেটা সুন্দর হবে, সেটা একটা মানুষের সবার মনের আশা পূর্ণ হওয়ার মতো একটা রাষ্ট্র হবে। কিন্তু সেখানে কেন এটা থাকবে বলেন? এগুলো তো মানা যায় না, এগুলো তো মানা যায় না। এখন আমি রান্নাটা বসাবো, মনে করেন বিছানা টিছানা গুছাইছি, এই যে ছেলে চেঞ্জ করে, মানে ছেলেরা বিছানা গুছানো থাকলেও চেঞ্জ করে একদম এলোমেলো করে আবার রেখে যাবে। এই জন্য আমি ওরা গেলেই কাজগুলো করি, মনে করেন কাজগুলো আমার ওরা গেলেই করা হয়। তো এই তো দেখি আমি সামনে রান্নাটাও আপনাদের কাছে শেয়ার করব। তো আসলে রান্না বান্না সব কিছু বন্ধ হয়ে গেছে, মানে বাজার ঘাট এগুলো বন্ধ হয়ে গেছে। মানে বারবার আমি শুধু ইউটিউব চ্যানেলে মনে করেন এই যে খবরগুলো দেখি, আসলে কি হচ্ছে কি হইতেছে যাইতে তো পারি না। আমার ছেলেটাও উত্তরা যায়, আমার ছেলেটাও এপিবিএনে পড়ে, আমার ছেলেটাও উত্তরা যায়। আমি তো এখন টেনশনে মরি, কি হবে আমার, মনে করেন ভয় আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে। আসলে আসলে এটা একদম মায়েরাই আর বাবারাই উপলব্ধি করতে পারে যে বাচ্চার যন্ত্রণা কতটা তীব্র, কতটা ভয়ঙ্কর। বাবা বেঁচে থাকতে সন্তানের লাশ তার কাঁধে, সেটা কতটা নির্মম, কতটা কষ্টদায়ক কেউ ফিল করতে পারবেন না। আসলে মানে ফিল করতে পারবে যারা বাবা মা, যারা এখনো বাবা মা হয় নাই, তারপর ওরা সহপাঠীর টানে অনেক বাচ্চারা কাঁদতেছে, অনেক বাচ্চারা ওই সময় লাশ বাড়ি করছে, অনেক বাচ্চারা। আসলে এগুলো বলে আমি মানে কি বলবো, বলার ভাষা নাই আসলে। আসলে কি বলার মতো আছে বলেন, কিছু বলার কি যায় বলেন? আসলে কি মানুষের মৃত্যু কখন কি হবে কেউ বলতে পারে না, কেউ বলতে পারে অন্তত মৃত্যুটা কেউ বলতে পারে না। কিন্তু তারপরেও তো মা, আমার বাচ্চাটা যদি এখানে থাকতো, আমি শুধু বারবার কল্পনায় বসাই, আমার বাচ্চাটা যদি এখানে থাকতো, আমার বাচ্চাটা যদি নিখোঁজ থাকতো, আমার বাচ্চাটার যদি লাশ না পাইতো, মানে এইভাবে আমি মনে করেন ভাবি আমি আমি কি করতাম। আমি আমি তো মনে করেন এগুলো দেখেই পাগল হই যে মানুষ, মায়েরা কীভাবে সহ্য করতেছে, বুঝতে পারেন তাদের উপর দিয়ে কী যাচ্ছে। একটু লাশটা আপনারা দয়া করে আপনাদের লাশটা দিয়ে দেবেন। আপনারা সবাই খুঁজে, যদি সেটা হয় দুইটা হাড়, দুইটা পা, দুইটা শরীরে পুরো একদম শুধু নিয়ে দাফন কাজটা করুক। মানে করেন যেখানে আছে, যেখানে চিহ্ন, অন্তত তারা কবরে একটা চিহ্ন বসাক। তো এই পর্যন্ত এখন গুছাইতে থাকি, দেখি কি হয়। আপনারা সাথে থাকেন। এই যে আমি এইগুলোকে এখন একটু ব্যালেন্স করে নিব। লবঙ্গ আজকেই নাই, দারুচিনি, বড় এলাচ, ছোটো এলাচ, জয়ত্রী, এই যে জায়ফল, কালো গোলমরিচ, এগুলো একটু আমি একটু ব্যালেন্স করে নিব। তো জারটায় ঢেলে, এই তো জারটায় ঢেলে দেবো।
এই তো ব্লেন্ডার করে নিব, মানে আমি গরম মশলাটা একটু ব্লেন্ডার করে নিব। আসলে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা খুবই কঠিন, তো আমি সেই কাজটাই করছি, কারণ আমার স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে। তো যদি স্ট্যান্ডটা খুবই নর্মাল ছিল, অনলাইন থেকে এনে আমি ঠকে গেছি। এখন একটা স্ট্যান্ড কিনতে হবে। তারপর তো এই তো মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি একটু কেটে ছোট করে টুকরো করে নিয়েছি, কারণ মানে তাহলে মানে আমার রান্না বসাইতে দেরি হয়ে গেছে, তাহলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আমার কাজটা অতি দ্রুত হয়ে যাবে। তো বাচ্চার সিট মনে করেন পরীক্ষার 4-5 দিন আগে দেয়, তো ওনারা একটু আগে আগে ধারণাগুলো দেয়, না দিলে তো আমরা পারবো না। সেই ধারণাগুলো দিচ্ছে, এখন সেইগুলো উঠাইতে হয়, আবার বাচ্চাকে করাইতে হয়, মানে একটু হিমশিম খাইয়ে যায়। তো দিয়ে দিলাম পেঁয়াজ। আসলে আমি ঘুরে ফিরে না আমার ওই স্মৃতিগুলো মনে পড়ে আর কান্না আসে, মানে আমি মানে সহ্য করতে পারতেছি না, যে মন মানুষের তো ভালো নাই, কাজে মন বসে না, কিছু না। তার পেঁয়াজগুলো দিয়ে আমি গরম মশলাটা দিয়ে দিছি। দেখেন আমি গরম মশলাটা দিয়ে দিছি, দিলাম রসুন বাটা। আমি অর্ধেক রসুন বাটা অর্ধেক আদা বাটা, যতটুকু আমি রসুন বাটা দেবো ততটুকু আদা বাটা দেবো, কারণ গরুর মাংস সমান সমানই দিতে হয়। এই তো দেখেন যে আমি কতটুকু দিই, এই যে মানে যতটুকু আদা বাটা ততটুকু রসুন বাটা আমি দিয়ে, যে গরম মশলা একটু দিয়েছিলাম, মানে যেটা এই সাথে লেগেছিল সেটা কাছে, তার বাকিটা আবার এখন দিয়ে দিলাম। তো এখন আমি অন্যগুলোও দিয়ে দেবো, ওর মধ্যে জিরে দিয়ে দিস, তাই জিরের গুঁড়োটা দেবে না, আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো। মানে এটা হইলো চোখের আন্দাজ, মানে ঝাল আপনার যেভাবে খান ততটুকুই দেবেন। আমিও দিলে আমার মানে যতটুকু আমি ঝাল খেতে পারি, আমার বাচ্চারা খেতে পারে, আমি সেইভাবেই ঝালটা দিয়ে নিচ্ছি। লাল মরিচের গুঁড়া এটা দিলাম পরিমাণ মতো। তারপর মনে করেন দিলাম ধনিয়ার গুঁড়ো। আমি সব সময় গরুর মাংস আমি হাতে মাখাই। আমার গরুর মাংস আমার আত্মীয় স্বজন যেই খাইছে, আত্মীয় স্বজন বলেন, স্বামীর আব্বুর মানে আমার হাজব্যান্ডের বন্ধু বান্ধব যেই জীবনে খেয়েছে, প্রশংসা তাকে করতে হয়েছে। আমি মানে হাতে মাখাই এই করি সবসময়, মানে এটা আমার ফেমাস গরুর মাংস। আমি মন মতো মাখাই চটকাই, মাঝে মাঝে সময় থাকলে রেখে দেই, কারণ আজকে আর রাখতে পারবো না, কারণ আজকে আমার হাতে সময় নেই। আমি মাঝে মাঝে ম্যারিনেট করে রেখে দেই। তো যে আবার গরুর মাংস মানে আমার শ্বশুর বাড়ি এলাকায় ফেমাস। আবার এবার বাবার বাড়ি যেয়ে একবেলা রান্না করছিলাম, মানে শুধু গরুর মাংসটা। আমি কোনোদিন বাবার বাড়ি কোনোদিন কাজ করি নাই, 1 সেকেন্ডের জন্য কাজ করি না। তো এবার আমার হাজবেন্ড গরুর মাংস কিনে আনছিল বলে আমার ভাবি বলছিল যে ভাবি আপনি আপু তুমিই বসাও। তারপর আমি বসাইছিলাম, মনে করেন আমি বসাইছিলাম। তো ওরা খাইও আমার ভাই বলে যে আমি বুঝি যে গরুর মাংস খাইবো, যে এটা আমার বোনের রান্না করছে। ভাবিদের রান্না অনেক মজা, কারণ বরিশালের সব মানে মোটামুটি রান্না মজা, এটা সবাই জানে। বরিশালের মেয়েদের রান্নার গুণটা অনেক ভালো। তো আমি লবণটা দিয়ে দিলাম, শেষে লবণটা দিতে মনে ছিল না, এই জন্য লবণটা দিয়ে দিলাম। এখন মনে করেন আমি হইলে যে শুধু গরু মাংস না, আল্লাহ নামে যাই রান্না করি, যেটা বানাই, খেয়ে সবাই জীবনে প্রশংসাই করছে। কিন্তু আল্লাহ তাআলা হয়তো বা এই জন্য তাড়াতাড়ি পঙ্গু করে দিয়ে হাঁটুর হাড় খয়, বাজার হাড় খয়। এই যে আমি রসুন দিয়ে দেবো, 4টা রসুন ধুয়ে নিছি আমি, তেজপাতা ধুয়ে নিছি আমি, সব কিছু ধুয়ে নিছি আমি, দারুচিনি, লবঙ্গ, কয়েকটা আস্তা এলাচি, এগুলো দিয়ে দিলাম। এক হাত দিয়ে কইরা আবার মানে নান, মানে এটা লারা খায়, মানে আমার ক্যামেরাম্যানও নাই ঘরে কেউ, আমি একা এখন জানেন না সারা ঘরটার মধ্যে আমার একারই থাকতে হয়, কারণ ছেলেরা স্কুলে দিয়ে আসার পর ওর বাবাও চলে যায়, তখন আমাকে একা থাকতে হয়। তো এই দেখেন কষানো হয়ে মানে আমি এবার গরু মাংস হয়েছে কি আমি অনেক কষাই, মানে প্রথম কষানিটা আমি এমনভাবে দেই, ওইটাই আমার কাছে মনে হয় কি গরু মাংস বলেন যে কোনো জিনিস আপনি কষানিটা ঠিক থাকবে, আপনার মনে করেন এইটা ঠিক থাকবে। এই তো দেখছেন মানে আমার
মানে এখনও আমি সেই কষানি মানে দিয়েই যাচ্ছি, এটা অনেকক্ষণ কষাবো আমি। মানে এটা কেন এতক্ষণ দেখাইতেছি, মানে আপনাদের দেখাচ্ছি যে আমি কতটা কষাই। আসলে কালারটা কি সুন্দর আসছে। আমি কিন্তু কোনো ফিল্টার বা কোনো কালারিং করিনি। মানে আপনারা একদম রিয়েল যেটা সেটাই আমি দেখাচ্ছি। মানে এই কালারটা আসছে আমার গরুর মাংস। এখানে আমি কোনো কালার মানে ফিল্টারিং করিনি আল্লাহর নাম নিয়ে। কারণ আপনার টাইলসটা দেখলে বুঝতে পারবেন, পানিটার কালার দেখলেই বুঝতে পারবেন। মানে আমি কখনো ফিল্টার দেইনি যে এটা আমার রিয়েল কালার আসছে মাংসের। এই গরম পানি দিয়ে দিচ্ছি, আর একটা কষানি দিয়ে নেবো আমি। এই তো এদিকে আমি এবার একটু মানে আমি সবসময় মনে করেন রান্না বসিয়ে দিয়ে আমি কাজগুলো করে নিই, না হয়তো মনে করেন সম্ভব না মনে করেন আগায় না কাজে যদি রান্নার কাছেই বসে থাকি। আমি এইভাবেই বুদ্ধি করে কাজ করি, সবসময় রান্নাটা বসিয়ে দিয়ে আমি এদিকের কাজগুলো করে নেই। এই যে আমি মনে করেন চুন খাইলে নাকি ক্যালসিয়ামের অভাব দূর হয় পানের সাথে। তো এই জন্য আমি মনে করি আমার তো ভিটামিন ডি হয় না শরীরের ভিতরে, ক্যালসিয়ামের প্রচণ্ড অভাব। মানে আমার হাড়গোড় কটকট কটকট করে, আমার ক্যালসিয়াম ওষুধ খেলেও কাজ হয় না। আমাকে এবার ইঞ্জেকশন দিয়েছে ভিটামিন ডির, সেটাই খেতে হয়। তো আমি দেখি ক্যাপসুলে কাজ হচ্ছে না। তো আমি দেখি আমার এই এক স্বাস্থ্য থাকে না, আধুনিক স্বাস্থ্য চিকিৎসা, সেখান থেকে আমি ইউটিউব দেখছি যে একটু চুন আর একটা পান খেলে মনে করেন অনেক উপকার এটা স্বাস্থ্যের জন্য। তো এই জন্য আমি চুনও নিয়ে আসছি, পানও নিয়ে আসছি। আমি কিচ্ছু খাই না, শুধু এই পানটা আর চুনটার একটু চাপাইয়ে গিলে ফেলি। এইটাই আমার কাজ। আমি পান খাইতে তো একদম ইচ্ছুক না, কারণ এ বুড়ো বয়সে কে আমাকে পান কিনে খাওয়াবে। হ্যাঁ, তো যেই পরিমাণে ওষুধ এত অল্প বয়সে খাওয়া শুরু করছি, আমার হাজবেন্ডরে তো বলতেছি যে আমাদের কে দেখবে, এত ওষুধ কে কিনে দেবে, এখনই এই ওষুধ তো দেখি এ, ওই মাইনে কতটা চলতে পারি আমি। এই তো আমি মনে করেন এটা তেজপাতার পানি আমি খাচ্ছি, এটা খাবো ওইটুকু, এই যে এটা তেজপাতার পানি। হ্যাঁ রে, আমি এত কিছু করলাম, কিছুই হইলো না। আর আমি ভিডিও অফ করা অবস্থায় এই যে আলুটা দিলাম, ভিডিও অফ করা অবস্থা আমার এত দুঃখ লাগছে যে আলুটা এত সুন্দর করে দিচ্ছিলাম যে আলুটা আমি ভিডিও করতে ভুলে গেছি অন করতেই। মানে অফ ক্যামেরায় আমি আলুটা দিয়ে দিছি, এই দুই মানে আগে একটা কষানি দিছি, এখন একটা কষানি, এরপরে আমি ঝোল দিয়ে দেবো। তো আচ্ছা, আমার ধরেন এই ঘ্যাসটা এই 5 দিন আগে এই গ্যাসটা ফুরোইছে, এটা 5 দিন আগে। সাথে সাথে আপনাদের আমার চাল শুরু হয়ে গেছে, মানে একদিনের মধ্যেই চালটা শুরু হয়ে গেছে, শেষ হয়ে গেছে। তা চালটা কয়েকটা ছিল, আমি পরদিন চালটা কেনাইছি। তারপর পরদিন যে এবার এই উপরে গ্যাসটা ফুরোয়ে গেছে, মনে করেন উপরে গ্যাসটা ফুরোয়ে গেছে, পরের দিন যে আবার কারেন্ট ফুরোয়ে গেছে। তাহলে মনে করেন একসাথে আমার মতো কার কার এরকম ঝামেলা হয়, মানে একসাথে টাকা খরচ কার কার হয় না, শুধু আমি এই পরিস্থিতিতে পড়ি। একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি যে দেখবেন কার কার এই পরিস্থিতির মধ্যে পড়েন, আমাকে জানাবেন। আমার
সমস্ত খরচ এই মাসে আমার বাড়তি। আমার ছেলেদের ব্যাগও নষ্ট হয়ে গেছে। এই কালকের 2 দিন একটা ব্যাগ কত দাম! বড় ছেলের ব্যাগটা কিনছি 1800, ছোটো ছেলের ব্যাগটা কিনছি 1000। মানে জুতো কিনছি এমনিতে 150 টাকা, আমার ছেলে কিনছে 250 টাকা। মানে একটার পর একটা যাইতেছি। আবার মেডিসিন, আমার তো মনে করেন এই মাসে আমি ডাক্তারই দেখাইলে মনে করেন 20,000-এর মতো। এই যে 20,000 খরচ আর ওষুধ তো চলতেই আছে। আবার কালকে যাইতে, কালকে পরশুর মধ্যে আবার ডাক্তারের কাছে যাইতে হবে। মানে খরচ আর খরচ। আর না আমার মতো এরকম পরিস্থিতিতে কে কে পড়েন একটু কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও যদি কারো ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখেন কালারটা খুব সুন্দর আসছে। মানে আমার ভিডিও যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। কে জানি আসছে, তো আমি একটু দেখি। এই যে গাছে পাড়ি দিচ্ছি। এই দেখেন এটা এলে পেঁয়াজের পানি। পেঁয়াজের পানি মানে এই জিনিসটা একটু কেমন কেমন হয়ে যাচ্ছিল ভিতরে, তো এটার জন্য রৌদে এনে দিলাম। দেখি এটা কোকোপিট দেওয়া, দেখি নতুন করে আবার কিছু পাওয়া যায় কিনা। রৌদের এটাও গাছের ঘরের মধ্যে রাখলে এটি মরতেছে। এই যে আমার গাছ মরে যাইতেছে, জানি না বাঁচবে কিনা। আল্লাহ এই জন্য রোদ, এখন তো একটু রৌদের তাপে দিছে। এবার আন্দারায় রৌদ হয় না, কিছু না, মরিয়ে যায় সব। এইটুকু জায়গায় কত গাছ, এই যে দেখছেন। তো এই তো মাংস রান্না শেষ, খেতে বসলাম। এই তো দেখেন কতটা জুসি হয়েছে। তো আমি একটু খেয়ে নেই, আপনারা সাথে থাকুন। এই তো মানে আমি ঈদ চাপ দিছি, মনে করেন রসুন বের হয়ে গেছে, রসুন দিয়েই খাচ্ছি। এটা খুব টেস্টি।